দূরের ওই আকাশপানে তাকিয়ে নীরব রইল আভৃশাম। একটা কথা বলি শোনো। বলতে চাই তুমি আমার বড় ভাই, তবুও একটা কথা বলতে চাই, বেয়াদবি নিও না। কিছু বলল না আভৃশাম। বলতে চাই অতিরিক্ত রাগের কারণে অনেক কিছুই হারিয়ে ফেলেছো, এবার রাগটাকে কন্ট্রোল করো। জীবনের অনেক কিছুই এখনো দেখা বাকি, সবে তো শুরু। তুমি যদি ওর সাথে বিনয়ী হতে, তাহলে সে তোমাকে ভয় পেত না, তোমাকে নিয়ে ফিল করতো। একটা বিষয় কি জানো, মিঠি খুবই জেদি এবং সাহসী মেয়ে। আমরা স্কুল কলেজে গেলে স্যারদের দেখলে কিংবা পুলিশ দেখলে ভয় পেতাম, কিন্তু মিঠি সেখানে সগর্বে মাথা তুলে নির্ভয়ে কথা বলে, যেন কোনো ভয় তাকে ছুঁতে পারে না। অথচ সে তোমার সামনে এলে একটা নিরীহ বিড়ালের মতো হয়ে যায়। বুঝতেই পারছো সে তোমাকে কতটা আতঙ্ক মনে করে এবং তোমার কাছে কমফোর্ট ফিল করে না। তাই বলবো, একটু বিনয়ী এবং নরম হও। ভয় দেখিয়ে স্বাধীনতা কেড়ে নিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আর তোমার আরেকটু সতর্ক হওয়াই প্রয়োজন ছিল ওর প্রতি। এছাড়াও পরিবারের মানুষকে ভালো না বেসে শুধু টাকার পিছনে ছুটলে শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। আর নিশ্চয়ই সেটা টের পেয়েছো। আমি তো বারবার ড্যাডকে বলেছিলাম ধর্মীয়ভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ করে রাখতে, কিন্তু ড্যাডি তো রাজি হচ্ছিল না। বলল এখন বিয়ে হলে পড়াশোনার প্রতি মিঠি মনোযোগ হারাবে। আমার পক্ষ থেকে আমি অনেক বাকযুদ্ধ করেছিলাম ড্যাডের সাথে, কিন্তু উনি সায় দিলেন না কিছুতেই। ওনার একটাই কথা, এক্সামের শেষ হওয়া অবধি আমি যেন চুপ থাকি, ওর কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করি, ব্যাস। আমিও নজরদারি করা বন্ধ করে দেয়। বডিগার্ড দিতে চাইলে সে নিবে না বলে ড্যাডের কাছে জেদ ধরে, সেটাও মেনে নেই। নয়তো আজ এমন কিছুই হতো না। তাকে ফোন করলেও পেতাম না, সে পিক আপ করতো না। পড়াশোনার কথা বলে বিজি দেখাতো অথবা হুঁ করে রেখে দিত। সবটাই আমি নীরবে বুঝতে পারতাম, বরং ড্যাডকে বলেছিল সে ডিস্টার্ব ফিল করে। অতঃপর আমার আর কি করার ছিল, কোটি কোটি মাইল দূরে থেকেও যতটুকু পেরেছি আমি তার জন্য করেছি। কিন্তু সে যে এমনটা করবে এটা কখনো কল্পনাও করিনি। এই পর্যায়ে তার ভাইকে দোষ দেওয়া যায় না। আমি তো এই ভেবে অবাক হই, দিনের পর দিন আমার দেওয়া ফ্ল্যাটে থেকে আমার দেওয়া সমস্ত কিছু ভোগ করে সে কিভাবে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে। যেখানে এক আকাশের রং একই রকমের নয়, সেখানে আকাশের নিচে থাকা বিভিন্ন রূপের মানুষগুলোর রং পরিবর্তনের খেলা তো খেলবেই। তাই বলে এইভাবে তাচ্ছিল্য হাসল আফওয়ান। আজ আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা সত্যিই একদিন হারিয়ে যায়, আর মন থেকে হওয়া ভালোবাসাগুলো কখনোই পূর্ণতা পায় না। একথা ভুল। পূর্ণতা পেতে হলে দুজনের ভালোবাসা সমান থাকতে হবে। যদি একটু কম বেশ হয় তাহলে ফাটল তো ধরবেই। আর জীবনে সব পেয়ে গেলে এমন হয়, তাই জীবনে সব কিছু পেতে নেই, কিছু অপূর্ণ থাকলে জীবন সুন্দর হয়। কিছু বলতে পারল না আভৃশাম। তবে জানো, সবশেষে যা বুঝতে পারলাম তা হলো যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, সে আর যাই হোক, সে কখনো তোমার ভালোবাসার যোগ্যতা রাখে না। অতএব তুমি নিজের দিকে থেকে লয়াল ছিলে। তাই বলবো, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবে যে তুমি ঠিক ছিলে। আর সত্য সবসময় শান্তি দেয়। আর জানোই তো, ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে। আর তুমি অবশ্যই জানো, কর্মফল ভয়ানক জিনিস। আজ যেই মানুষটা যা করবে, কাল সেই মানুষটা ঠিক তাই ফিরে পাবে। যে ঠকায় সেও এক সময় নির্মমভাবে ঠকে। আর রিভেঞ্জ অফ নেচার বলে কথা আছে, সে সেটা পেয়েছে এবং ফিউচারে পাবেও। এই কর্মফল এত সহজে ঘাড় থেকে নামার কথা নয়। খুব ছোট বয়সে সে জীবনটা নষ্ট করে ফেলেছে, এবার হিসাব চুকাতেই তার সারা জীবন চলে যাবে। অতএব আফসোস করো না, নিশ্চয়ই আল্লাহ উত্তম কিছু রেখেছেন।
পেঁচিয়ে গেল আরও পেরিয়ে গেল আরও 2 দিন। রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করেছে সবাই। কিছুক্ষণ পূর্বে বাসায় ফিরেছে আভৃশাম। মিঠি ভাবল তাকে একবার গিয়ে সরি বলবে, কিন্তু কিভাবে বলবে বুঝে উঠতে পারল না। তার মামনি শুয়ে রয়েছেন, ওনার মন মানসিকতা ভালো যাচ্ছে না, আর এটা যে তার জন্য সেটা উপলব্ধি করতে পারল মিঠি। তাই ভাবল কফি দেওয়ার নাম করে সরি বলবে। অতএব 4 মগ কফি বানিয়ে মামার হাতে 1 মগ তুলে দিতেই খুশি হলেন। ভাবলেন ছোট্ট মিঠি কত বড় হয়ে গিয়েছে, কফিও করছে নিজের হাতে। মামনিকে বলল, মামনি আপনার কফি। থ্যাংক ইউ। সেন্টার টেবিলে রেখে চলে গেল। মামনির মুখ গম্ভীর। আফওয়ানের সাথে কথা হয়নি এখনো। ভাবলো এক পলক দেখা করবে। ডোর নক করতেই আফওয়ান খোলে। মিঠিকে দেখতেই চমকে ওঠে, গম্ভীর স্বরে বলে উঠল, তুমি? হ্যাঁ, কফি করেছিলাম, ভেতরে আসো। আস্তে আস্তে ভেতরে ঢোকে মিঠি, হাত থেকে কফি নিয়ে চুমুক দেয়। থ্যাংক ইউ। মলিন হাসল মিঠি। আঙ্কেলের সাথে যোগাযোগ হয় না? ওহ, কফিটা তুমি করেছো? হ্যাঁ। তুমি দেখছি ভালো কফি বানাও। মৃদু হাসল মিঠি। শিখেছিলাম। হাজবেন্ডের জন্য মাথা নোয়ায় মিঠি। শিখলে তো নিজেরই লাভ, নির্দিষ্ট কারো জন্য নয়। আর আমি শিখতে পছন্দ করি। বাই দ্য ওয়ে, যোগাযোগ মনের থেকেই বিচ্ছিন্ন। ওহ, কেন? এমনি। মনে পড়ে? ভীষণ। চোখ ভিজে? না, তার স্মৃতি, ফোনের গ্যালারি আর মন এবং মস্তিষ্ক। ওহ, তাহলে ফিরতে পারো দেশে? আমার প্রধান লক্ষ্য ক্যারিয়ার। ভালো, আচ্ছা যাই। ওকে। পিছু ফিরে মিঠি আফওয়ানের দিকে তাকায়। মলিন হাসল। মানুষ যেখানে সুখ খুঁজে বেশিরভাগ সময় সেখান থেকেই দুঃখ নিয়ে ফিরে আসে। মলিন হাসল আফওয়ান। হয়তো। ডোর ভিজিয়ে বেরিয়ে যায় মিঠি। আচমকা ফ্লোরে ছুঁড়ে মারল কফির মগটা। বাইরের থেকে শুনতে পায় মিঠি। তার পা জোড়া থেমে যায়। এক পলক বন্ধ ডোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দেয়। আভৃশামের রুমের সামনে এসে দাঁড়ালো। দেখল রুম অন্ধকার, কিন্তু ডোর খোলা। কেন জানি হঠাৎ মনে পড়ল ছোট্ট একটা দৃশ্য। ছোট থাকতে মিঠি প্রায়ই দেখতো অন্ধকার রুমে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতো আভৃশাম। সন্দেহ দমাতে না পেরে একদিন জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা ভাইয়া, ভয় লাগে না তোমার অন্ধকার রুমে? মুচকি হেসে সেদিন আভৃশাম বলেছিল, আর একটু বড় হও পুচকি, তখন এই অন্ধকার রুমেই শান্তি খুঁজে পাবি। আর দিনের বেলাতেও জানালার পর্দা টেনে দিয়ে রুম অন্ধকার করে রাখার শান্তি আলাদা। মনে মনে বলল, আমি বোধহয় বড় হয়ে গেছি, আমারও এখন অন্ধকার রুমে থাকতে ভালো লাগে। রুমের ভিতর উঁকি দিয়ে দেখলো আভৃশাম নেই। বাইরে তাকাতেই দেখলো গার্ডেনের একটা চেয়ারে বসে আছে। ভয়ে ভয়ে এগিয়ে গেল মিঠি। চোখ বন্ধ করে বসে রইল আভৃশাম। সামনে গিয়ে দাঁড়ালো মিঠি। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়াগুলো উড়িয়ে দিল আঁকাবাঁকা সাপের মতো। আর ইউ স্মোকিং? কারো মায়ায় পুড়ে ছারখার হওয়ার চাইতে সিগারেটের আগুনে নিজেকে পোড়ানো 1000 গুণ ভালো। থমকে রইল মিঠি। আভৃশাম তাকালো না। দৃষ্টি তার জ্বলজ্বল করে জ্বলা ধূমায়িত শলাকার দিকে। আমতা আমতা করল মিঠি। তোমার কফি। হোয়াই ডিড ইউ কাম? মিনমিন করে বলল সরি। মুখের দিকে তাকায় আভৃশাম। তাচ্ছিল্য হাসল। ফর হোয়াট? অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম আমি। সেইং সরি ইজ অল ওভার। সেইং সরি ইজ অল ওভার। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল মিঠি। জানি শেষ নয়, তবুও সরি। কাটা গায়ে লবণ ছেটাচ্ছ? আসলেই আমার ভালো থাকা সহ্য হয় না তোমার? ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং। সামনে থেকে চলে যাও, তোমার মুখ দেখতে চাই না আমি। মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল মিঠি। আমার উপর তোমার রাগ থাকাটা স্বাভাবিক। আসলেই খুব অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে আমি একটা শক্ত খুঁটি ভেবে একজনের হাত ধরেছিলাম। ওয়েল দেন?
আই লাভড হিম ভেরি মাচ, জাস্ট লাইক মি। মাথা নাড়ায় মিঠি, কিন্তু সে বলতে গিয়ে থেমে যায়। উঠে দাঁড়ালো আভৃশাম, গুটি গুটি পায়ে এগিয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো মিঠির। ভয়ে গুটিয়ে গেল সে, মুখটা নিচু করে চোখে চোখ রেখে বলল, তোমাকে ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারছি না। সারাক্ষণ কাটার মতো মনের মধ্যে বিধে রয়েছ। আমার অনেক কষ্ট হয়, খুব খারাপ লাগে, নিঃশ্বাসও নিতে পারি না। আচ্ছা, তার জন্য তোমারও কি এমন হয়? শ্বাস আটকে দাঁড়িয়ে রইল মিঠি, মাথা নাড়ালো, তারও এমন হয়। ছুঁড়ে মারল কফির মগটা, গরম কফি ছিটকে গায়ে পড়ল মিঠির। আর্তনাদ করে উঠল, আই উইল নেভার কাম বিফোর মি ডিসেইটফুল গার্ল। আচমকা গলা চেপে ধরল মিঠির, কেমন অ্যাগ্রেসিভ হয়ে উঠল আবৃশাম, চোখে মুখে কেমন হিংস্রতা। মিঠির কলিজা শুকিয়ে ওইটুকুন হয়ে গেল। পৃথিবীর সকল দুঃখ কষ্ট যন্ত্রণা কি শুধু মেয়েদেরই হয়? ছেলেদের কিছু হয় না? তারাও তো রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে কেন কষ্ট দাও বলো? কলিজা কাঁপে না? তোমার আত্মা কাঁপে না? জানো না নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়? এই কথাগুলোর মর্ম সেই বুঝবে যার সাথে এমন হয়েছে। পৃথিবীতে সব কিছু ভাগ করা যায়, কিন্তু ভালোবাসার মানুষকে কারোর সাথে ভাগ করা যায় না। শ্বাস আটকে চোখ বন্ধ করে রইল মিঠি, প্রতিক্রিয়া করার দুঃসাহস নেই তার। আরও জোরে গলা চেপে ধরল, আমি আকাশ চাইনি, চাঁদ থেকে নিংড়ে পড়া একটুখানি জোছনা চেয়েছিলাম, আর তাতেও আমি ব্যর্থ হলাম। আমি প্রতিশোধ পরায়ণ নই বলে কিছু লোক নিশ্চিন্তে আমার প্রতি অবিচার করে চলে। আমি প্রতিহিংসা পরায়ণ নয় বলে কিছু লোক নির্দ্বিধায় আমাকে তার হৃদয় ভাঙার গল্প বলে। আমি যন্ত্র নই, আমারও যন্ত্রণা হয় খুবই। জানো কতটা যন্ত্রণা দেয় ভালোবাসা? যারা ভালোবাসেছে কেবল তারাই জানে। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই কারণে হয়তো বলে ভালোবাসতে হলে এক বুক সাহস নিয়ে ভালোবাসতে হয়, যেন পাথর সমান কষ্টও টলাতে না পারে সেই ভালোবাসা। আমাকে টলাতে পারবে না কেউ। তবে আফসোস হয় জানো, তোমাকে যদি একটু কম ভালোবাসতাম, যদি তোমার জন্য মায়া আরেকটু কম কাজ করত, যদি নিজের এই বিচ্ছিরি মনটাকে আরেকটু বোঝাতে এবং সামলাতে পারতাম। আর একটু সামলাতে পারলেই কষ্ট একটু কম লাগতো বোধ হয়। কি একটা অবস্থা দেখো, ভালো বাসে দুজনেই, কিন্তু একজনের বেশি খারাপ লাগে আর একজনের কষ্টকে সহ্য করে নেয় হয়তো, কিন্তু অন্যজন এত পারে না। তীব্র ভালোবাসায় তীব্র কষ্ট, এই কষ্ট যার সেটা সে ছাড়া আর কেউ জানে না, আর কেউ বোঝে না, অনুভব করতেও পারে না কেউ। তোমাকে যদি আরেকটু কম ভালোবাসতাম তাহলে হয়তো রাতের ঘুমটা একটু ভালো হতো, দিনে একটু হলেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারতাম। তোমাকে এতটাই বোকার মতো ভালোবেসেছিলাম যে ভুলে থাকাটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কেন এত ভালোবাসালে, আর কেনই মাঝপথে হাত ছেড়ে দিয়ে চলে গেলে? আর একটুর জন্য তো তুমি আমার হয়ে যেতে, একটু অপেক্ষা করতে পারলে না? ঘটনাস্থলে সুফিয়া বেগম বড়সড় হার্ট অ্যাটাক করে বসেন এবং ওনাকে হসপিটালে নিতেই ডক্টর চেক আপ করে মৃত ঘোষণা করেন। মায়ের মৃত্যুর সংবাদটি কর্ণগোচর হতেই ঘটনাস্থলে হার্ট অ্যাটাক করে বসে শেহজাদও। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছিল বেশ কয়েকদিন। দুপুরের দিকে ডিসচার্জ পেতেই বাসায় ফেরে। ভারাক্রান্ত মনে বসে রইল বেডের ওপর। তার চাকরিটা চলে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলল। বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে। চোখে মুখে অন্ধকার দেখছে শেহজাদ, কিভাবে কি করবে বুঝতে পারছে না কিছুই। মিঠি নেই, সারা বাসা কেমন ধু ধু সমুদ্র তীরের মতো শূন্য শূন্য লাগছে, যেন কোথাও কেউ নেই। এক এক করে মিঠির শখের জিনিসগুলো পড়ে আছে সারা বাসা জুড়ে। শেহজাদের কেমন কান্না পায়,
কত মায়া, কত স্মৃতি, সব কিছু জুড়ে। আর সব রেখে গিয়েছে মেয়েটা। যাবে বলেই কি তবে হঠাৎ বাসায় ঢুকলেন মোশাররফ সাহেব। চাবি থাকায় কলিং বেল বাজানোর প্রয়োজন মনে করলেন না। ওনাকে দেখতেই ঘাবড়ে যায় শেহজাদ। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি? কথা বললেন না তিনি, সোজা মিঠির বেডরুমে ঢুকে যান। আলমারির লক খুঁজে কাগজপত্রের ফাইলগুলো ঘাটাঘাটি করতে লাগলেন। পেছন পেছন যায় শেহজাদ। আঙ্কেল মিঠি কোথায়? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো শেহজাদ। জানি না। স্পষ্ট সন্তুষ্ট হলো না শেহজাদ। প্লিজ আঙ্কেল, অস্বীকার হবেন না। ও কোথায় আছে, কেমন আছে, সুস্থ আছে তো? আমাকে একটু জানান। শেহজাদের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। তোমার তো এত কিছু জানার প্রয়োজন দেখছি না, শক্ত গলায় বললেন তিনি। হতাশ হয় শেহজাদ। হঠাৎ কিছু কাগজ উড়ে নিচে পড়ে যায়। দেখতে পেল একটা গাড়ি কেনার কিছু কাগজপত্র এবং তাতে মিঠির সাইনও আছে। ড্রাইভিং সার্টিফিকেট ছাড়া মিঠির নামে গাড়ি কেনা অসম্ভব। তবে কি মিঠি ড্রাইভিং পারে? অর্থাৎ ড্রাইভিং সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু শেহজাদের তো মনে হয় মিঠি অতটাও ড্রাইভিং করতে পারে না। তাহলে ওর নামে গাড়ি কিনা কিভাবে সম্ভব? সন্দেহপ্রবণ হয়ে কাগজগুলো হাতে তুলে নিতেই মোশাররফ সাহেব দ্রুত নিয়ে নিলেন। অসন্তুষ্ট হলো শেহজাদের উপর। জরুরি সব কাগজপত্রের ফাইলগুলো সব গুছিয়ে নিলেন। আঙ্কেল প্লিজ একবার বলুন মিঠি কোথায়? বিরক্ত হলেন মোশাররফ সাহেব। এত আগ্রহ কেন তোমার বলো তো? ও আমার স্ত্রী, ওর বিষয়ে জানার আগ্রহ কেন থাকবে না আঙ্কেল? মুখ ফিরিয়ে নিলেন তিনি। আঙ্কেল প্লিজ একবার বলুন ও ঠিক আছে তো? তোমাকে সাফ সাফ কয়েকটা কথা বলে দেই, তুমি আমার মেয়ের যোগ্য না। তারপরেও আমার মেয়ে তোমাকে মেনে নিয়েছে। এরপর তুমি যা করেছো তোমার সাথে কথা বলতেও বিবেকে বাধে। আমি স্বীকার করছি সব দোষ আমার, তবুও বলুন ও কোথায়? ওর আশা করো না, ও বিয়ে করে নিয়েছে। বিনা মেঘে বজ্রপাত হলো শেহজাদের মাথায়। মিথ্যা বলবে না আঙ্কেল, এটা হতে পারে না। তাচ্ছিল্য হাসলো মোশাররফ সাহেব। আমাদের ডিভোর্স হয়নি। তোমাদের যে বিয়ে হয়েছে তার কোনো ম্যারেজ সার্টিফিকেট আছে? তা নেই, কিন্তু করতে কতক্ষণ? তো করো গিয়ে, বিরক্ত করবে না। আঙ্কেল শুনুন, আমার মেয়ে তোমাকে ঘৃণা করে, তোমার কাছে আর জীবনেও ফিরবে না। সে তোমার কথা মনে করে না। বিয়ে করে নিয়েছে সে, এবার তার আশা বাদ দাও। নিজের যোগ্যতা অনুযায়ী কাউকে বিয়ে করে নাও। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর দুঃসাহস অনেক করেছো, আর না, এর পরিণাম ভালো হবে না। ডিভোর্স ছাড়া বিয়ে হয় না আঙ্কেল। এই বিয়ে হয়নি, আর আমাদের ডিভোর্সও হয়নি। জরুরি সব ফাইল নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন মোশাররফ সাহেব। বুক চেপে ধরল শেহজাদ। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখগুলো নিভু নিভু। মোশাররফ সাহেবের কথাগুলো নিতে পারল না সে। ধুরুম করে ফ্লোরে পড়ল। রহিমা খালা কিচেনেই ছিলেন। শেহজাদের এমতাবস্থা দেখতে দ্রুত বাসার কেয়ারটেকারকে নিয়ে আসেন। দুজনে আবারও শেহজাদকে হসপিটালে অ্যাডমিট করায়। খবরটা শুনতে পায় আকাশ। সে দ্রুত আসে হসপিটালে। শেহজাদ অচেতন। তার পাশে বসে রইল আকাশ। শেহজাদের মা নেই। তার বাবা এবং বোন তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার কৃতকর্মের জন্য। খুব দুঃখ হলো আকাশের। আকাশ বিস্তারিত সব জানে। শেহজাদের প্রতি রাগ হলেও কিছু বলতে পারে না। শেহজাদের অন্যায়কে কখনো সমর্থন করেনি সেও। অনেক কথাই শুনিয়ে দিয়েছে এই কয়দিন। কাচের জন্য হীরের টুকরো হারিয়ে ফেলল সামান্য ভুলে। দীর্ঘশ্বাস ফেলল আকাশ। হঠাৎ নড়তে চড়তে দেখল শেহজাদকে। তুমি আমার বুকে মিশে অন্যের হলে কিভাবে সুনেত্রা? তাচ্ছিল্য করল মিঠি। বুকের ভেতর অন্য নারীকে রেখে যেভাবে ভোগ করতেন আমাকে, ঠিক সেভাবেই। এমনটা করতে পারো না তুমি। পারি, আমি সব পারি। নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর রকমের, তেমনি নারীর বদলে যাওয়ার রূপটাও ভয়ঙ্কর। আমি তোমাকে কখনো
ভোগ বস্তু মনে করিনি। 100 বার করেছেন, 1000 বার করেছেন। আপনি একটা নারীলোভী পুরুষ। ঘৃণা করি আপনাকে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি নারীলোভী পুরুষ নই। হ্যাঁ হ্যাঁ, আপনি নারীলোভী পুরুষ। কখনো না, কখনো না। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। চেঁচিয়ে উঠল শেহজাদ। কি হয়েছে? ঠিক আছো শেহজাদ? মিঠি কি করেছে? ঘেমে নিয়ে একাকার হয়ে গেল শেহজাদ। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। আকাশের মনে হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখেছে শেহজাদ। শেহজাদ, তুমি ঠিক আছো? মিঠি আমাকে ভুল বুঝেছে। মিঠি আরেকজনের সঙ্গে। বলতে পারল না শেহজাদ কি করেছে। দু চোখ বন্ধ করল শেহজাদ। চোখের সামনে ভেসে উঠল মিঠি একটা ছেলের বুকে মাথা রেখেছে। খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখছে তাদের দুজনকে, কিন্তু আকাশকে বলতে পারল না। তবে এমন চরম দুঃখের মুহূর্তে আকাশকে নিজের পাশে দেখতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। আজ তার পাশে কেউ নেই। ঠিক আছো? অসুস্থ লাগছে? আচ্ছা, শুয়ে রেস্ট নাও। আমি এখানেই আছি, চিন্তার কিছু নেই। মৌন রইল শেহজাদ। জোরে জোরে শ্বাস ফেলছে সে। খোঁজ পেয়েছ? না তো। তাকে কত করে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, আমি এলোমেলো হয়ে যাব, তবুও গেল। যখন যেতে বলেছি তখন যায়নি, আমাকে ভেঙে চুরে ধ্বংস করে এলোমেলো করে দিয়ে তবেই গেল। কিভাবে সে এত নিষ্ঠুর হলো? সব নিয়তির খেলা। শেষবারের হাতের স্পর্শ, শেষ বেলায় মেলানো সেই চোখের চাহনি, শেষ সেই গায়ের গন্ধটা, তার চুলের ঘ্রাণ। অনেক মিস করছি, আমি তাকে খুব মিস করছি। তাচ্ছিল্য হাসল আকাশ। দাঁত থাকতে দাঁতের মূল্য নেই। এরপর হারিকেন দিয়ে খোঁজে। মানুষের বদ অভ্যাসই এটা। আমি কি করব বলো তো? নদীর পাড়ের মতো অসহায় হয়ে গিয়েছি। যতই আঁকড়ে ধরতে চেয়েছি থেকে যাব বলে, ততই প্রবল ঢেউ এসে ভেঙে চুরে দিয়ে যাচ্ছে। বারবার কেন এমনটা হচ্ছে আমার সাথে? নিজের দোষে। এত এত আদর করা মানুষটাকে ছেড়ে এখন একা কেমন করে থাকি? চলে গেছে সে, একা করে গেছে আমাকে। কবে ফিরবে বলো তো? ভাগ্যে ছিল সে। যাই হোক, ওর কথা চিন্তা করার প্রয়োজন নেই। ধরে নাও সে আর ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবে। আর ফিরে আসবে ভেবে অপেক্ষা করছো, কিন্তু সে তো ফিরছে না। কোথায় আছে তাও জানো না, তাই বলবো আর কোনো আশা রেখো না। আশা রাখাটা খুবই কষ্টের, তাই আশাটা বাদ দাও। আজ হলেও যেত, কাল হলেও যেত। ও এমনিতেই থাকতো না, কারণ ওর সাথে সত্যিই তোমার যায় না। আর পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মোহ। এই মোহ কেটে গেলেই সব স্বপ্ন শেষ। সামলাও নিজেকে। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আজই তোর ডিসচার্জ পেলে হুট করে অসুস্থ হয়ে পড়লে কিভাবে? মিঠির বাবা এসেছিল, কি বলল? মিঠি নাকি আমার কথা মনে করে না এবং বিয়ে করে নিয়েছে, খুব সুখেও রয়েছে। বিয়ে? এত তাড়াতাড়ি? উনি তো বললেন। বেশ তো, ঠিক করেছে একদম, খুশি হয়েছি। মানে? তাচ্ছিল্য হাসল আকাশ। মানে বোঝো না? তাকিয়ে রইল শেহজাদ। যদি সত্যি বিয়ে করে নেয় তাহলে বলবো পুরুষের অমানবিক ব্যবহার নারীর ভালোবাসার গতিপথ বদলাতে বাধ্য করে। সেও হয়তো বাধ্য হয়েছে। কতটা যন্ত্রণা নিয়ে সে আরেকজনের সাথে ঘর বেঁধেছে তোমাকে এতটা ভালোবাসার পরেও। ওর সাথে অমানবিক কিছুই করিনি, উল্টো ও করেছে আমার সাথে। শোনো, কাউকে ভালোবাসলে তার রাগ, জিদ, অভিমান, অভিযোগ এবং অত্যাচারগুলোকেও ভালোবাসতে হয়। কারণ যাকে ভালোবাসবে সেও একজন মানুষ। আর প্রত্যেক মানুষের রাগ, অভিমান সব থাকেই। সে যাই হোক, যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। আগেও বলেছিলাম কথাটা। আর শবনমও গেল, মিঠিও গেল। তোমার ভাগ্যটাই বোধহয় মন্দ। আর এটা মিঠির প্রতি তোমার অবহেলার ফলও। এখন বোঝো। সরি। এখন বোঝো কত যন্ত্রণার পর এই
অবস্থা থেকেও মেয়েটার মন পাথর হয়ে গিয়েছে যে বিয়ে করে নিয়েছে। আদৌ সত্যি কিনা জানি না, মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক আগের মতো আর টান থাকে না। তবে মেয়েদের ভালোবাসা যেমন তীব্র তেমন অভিমানও থাকতে মূল্য দিতে চায় না। চলে গেলেই সব দোষ মেয়েদের। আরে বাবা, তোরা পুরুষেরা নিজেরাই তো মেয়েদের রাখতে পারিস না, সময় থাকতে মূল্য দিস না, কদর করিস না, আবার বলিস মেয়েরা বেইমানি করে চলে যায়, পরকিয়া করে চলে যায়। তিক্ত হলেও এটা সত্য যে গোটা জীবন ব্যয় করেও নারী পুরুষের জয় করতে পারে না। তাই বলবো, এইবার অন্তত নিজেদের দোষগুলো স্বীকার করে নে। সত্য স্বীকার করতে লজ্জা কোথায়? হ্যাঁ, একজন পুরুষ হয়েও এই কথাগুলো আমি বলেছি। এবার কেউ যদি আমাকে ফাঁসি দেয় দিক, সমস্যা নেই। সত্য কথা বলতে ভয় পায় না আকাশ। সূর্য পুরোপুরি না ডুবে গেলে ধরণী টের পায় না আলোর অভাব। সব শেষে বলবো, অবহেলা ভালোবাসার গতিপথ বদলে দেয়, আর এটা প্রমাণিত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক নাগাড়ে সব বলে থামলো আকাশ। লম্বা একটা শ্বাস ফেলে ফের বলতে লাগলো, একটা মেয়ে সব সময়ই চায় তার শখের পুরুষ তার ইমোশনকে একটু বুঝুক। সে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, তার কষ্টগুলোকে ফিল করার ট্রাই করুক। এতেই সে নিজেকে ভাগ্যবতী মনে করে। কিন্তু তুমি কি করলে? শবনমের জন্য ওর মনে আঘাত করলে, যেটা কখনোই কাম্য করিনি। এজন্যই বলে মানুষ চাঁদ হাতে পাওয়ার পর চাঁদের মধ্যে দাগ দেখতে পায়। অতঃপর যখন মানুষ চাঁদ হাতে পেয়ে যায়, তাদের প্রথম নজর পড়ে গিয়ে তার কলঙ্কের দিকে। এর উপরেই হয়তো ওয়াজিদ শেখ লিখে গেছেন, কিছু বিষয় আফসোসে থেকে যাওয়া ভালো। চাঁদ পেয়ে গেলে চাঁদকেও আর চাঁদ মনে হয় না আমাদের। কাচের জন্য হীরের খনি হারালে দুর্ভাগ্য তোমার। সকালবেলা আবৃশাম মিঠি বাদে ব্রেকফাস্ট করতে বসলো সবাই। কিছু কথা ছিল তোমার সাথে, বলো। মিঠির মানসিক সমস্যা রয়েছে, সময় পেলে ওকে একটু কাউন্সিল করো। পৃথিবীতে যদি আর একটি পেশেন্টও না থাকে তবুও ওর কাউন্সিল করতে পারবো না আমি। সরি ড্যাড। হতভম্ব হয়ে গেলেন, মুখের দিকে তাকিয়ে রইলেন আহসান সাহেব। তুমিও বড়টার মতো করছো। মনও রইল আফওয়ান। একেবারে রেডি হয়ে মিঠি ব্রেকফাস্ট করতে বসলো। সবাই চুপ হয়ে যায়। ওর প্লেটে নাস্তা বেড়ে দেয় কায়নাত কাজিন। বলছি, দুজনের বয়স হয়েছে, এবার ওদের বিয়েটা দেওয়া উচিত। আবরিশামের জন্য আফওয়ানকে বিয়ে করাতে পারছি না, এই নিয়ে কিছু ভাবুন। স্ত্রীর দিকে তাকালেন আহসান সাহেব। আফওয়ান করে ফেলুক, আবরিশাম না হয় পরে করবে। বড়টাকে রেখে ছোটটাকে কিভাবে সম্ভব? দুজনেই সমবয়সী, আর এটা কোনো সমস্যা নয়। আবরিশামের জন্য একটা মেয়েকে পছন্দ করেছি। কাকে? আমার ভাইয়ের মেয়ে কিঞ্জা। কিছু বলতে পারলেন না আহসান সাহেব। কিঞ্জা কিন্তু ঢের সুন্দরী, আবরিশামের সাথে বেশ মানাবে। চাইছি এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে। আর আপনি তো জানেন কিঞ্জা আবরিশামকে কত পছন্দ করে। মাথা গুলিয়ে গেল আহসান সাহেবের। মিঠি চুপচাপ খাচ্ছে যেন কিছুই হয়নি। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল আফওয়ান। খাওয়া অসমাপ্ত করে হাঁটা ধরল হসপিটালের দিকে। আফওয়ান, দাঁড়াও। জি বলুন। মিঠিকে কলেজে নামিয়ে দাও। আমার জন্য উল্টো হয় ওর কলেজ, আর আজ সময় নেই, প্রচুর লেট হয়ে গেছে। আসছি ড্যাড। হতাশ হলেন আহসান সাহেব। কায়নাত, ওকে পৌঁছে দিও। আমার জন্য ওর কলেজ উল্টো হয়, আর আমার পেশেন্টের প্রেশার বেশি, সময় নেই। ফের হতাশ হলেন তিনি। বাদে সবাই মিঠিকে ইগনোর করছে, কিন্তু কেউই মেয়েটার পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে না। উঠে গেলেন তিনি। মিঠি আর উনি বসে রইলেন। মামা, আমাকে গাড়ি কিনে দাও। আবরিশাম সবে সিঁড়ি বেয়ে নামছিল। কথাটা শুনতে পেল সে। এখন না, তুমি মানসিকভাবে অসুস্থ, উল্টাপাল্টা ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করবে। কিছু হবে না মামা, আমি পারবো।
আভৃশাম, মিঠির লেট হয়ে যাচ্ছে, ওকে পৌঁছে দাও। এতজনকে অর্ডার না করে আপনিও তো পারেন। আমার জন্য ওর কলেজ উল্টো হয়, তোমার জন্য ঠিক আছে। তুমি নিয়ে এলে সমস্যা নেই। তুমি দিয়ে এলে সমস্যা নেই। ট্যাক্সিতে যাক, প্রয়োজন নেই। তোমরা আছো কি করতে? ধমকে উঠলেন। এক একজন এক এক রকম এক্সকিউজ দেখাচ্ছ, মনে হচ্ছে ও কম দামি মেয়ে। রাগে গজগজ করলেন আহসান সাহেব। মিঠি ওর সাথে যাও, তোমার উপর বিশ্বাস নেই আমার। যতদিন না সুস্থ স্বাভাবিক হচ্ছ আমি স্বস্তি পাচ্ছি না, যাও। ধমকে উঠলেন। আভৃশামের পিছু পিছু যায় মিঠি। হায়রে জীবন, এ কোথায় এসে পড়ল সে? সবাই তাকে ঠেলছে। আভৃশাম উঠে বসলো। মিঠিও উঠে বসে গাড়ি চালাতে শুরু করে। এক পলক তাকায় মিঠির দিকে, চোখগুলো কেমন ফোলা ফোলা। রাত জেগে ভুঁড়িওয়ালা সাহেবের জন্য শোক প্রকাশ করে বোধ হয়। রাতে ডিনার করতে বসে কায়নাত কাজিন স্বামীকে বললেন, রাফির বার্থডে, আমাদের ইনভাইট করেছে কাল। তো যাবে, আপনি যাবেন না? শরীরটা ভালো নেই। মন ভার হলো কায়নাত কাজিনের। ঘুরে এলে আশা করছি আপনার ভালো লাগবে। অনেকেই ইনভাইট করেছে ভাইজান, বড়সড় পার্টির আয়োজন করেছে। তোমরা বরং যাও। সবাই যাবে, আপনি নিষেধ করছেন কেন? মিঠি বাসায় একা থাকবে, ভয় পাবে মেয়েটা, আর ও মেন্টালিটি ভাবে সিক। মিঠিও যাচ্ছে সবার সাথে, আর আমি কিংবা আমার বাবার বাড়ির কেউ কখনো মিঠিকে ছোট করে দেখিনি। তবে আপনার কথাটা ভালো লাগলো না। উঠে গেলেন তিনি। মিঠির জন্য অনেক চিন্তা, কই ছেলেদের জন্য তো করে না। বড় ছেলেটার মনের ভেতর দিয়ে টর্নেডো বয়ে যাচ্ছে, বড়টার জন্য ছোটটার অবস্থাও খারাপ। আভৃশাম সবে ফিরল বাসায়। দাঁড়ালেন তিনি। এত লেট করলে কেন? কাজ ছিল। কেমন কাজ তা বেশ জানা আছে। তোমার জন্য আমার ছোট ছেলেটাও অসুস্থ হয়ে পড়েছে। কি করলাম আমি? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, আর সব ওর উপর প্রভাব ফেলছে। ও তো করছে, ভুলে যেও না কিছু। আফওয়ানের দিকে তাকায়, কেমন মনমরা দেখাচ্ছে। দুজনই টুইন, একজনের উপর আরেকজনের প্রভাব ফেলে। একজন অসুস্থ হলে আরেকজনও হয়ে পড়ে। কাল তোমার মামার বাসায় দাওয়াত আছে, রেডি থেকো। কৈলাস এর বার্থডে। পরের দিন শনিবার। মিঠিকে নিয়ে শপিংয়ে গেলেন কায়নাত কাজিন। তেমন একটা ড্রেস আনেনি মিঠি, ব্যস্ততার কারণে ওনারও শপিং করা হয়ে ওঠেনি। আর পার্টিতে গেলে অবশ্যই ভালো ড্রেস পরে যেতে হবে। আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড সার্কেল সবার কাছে ওনার মান সম্মান আছে, তাই বেশ কিছু ড্রেস কিনে নিলেন। টুকটাক কিছু গয়নাও কিনলেন ড্রেসের সাথে ম্যাচিং করে। এক পর্যায়ে হঠাৎ মিঠি বলে উঠল, মামুনি, এখানে শাড়ি পাওয়া যায় না? যায় কেন, এমনি। শাড়ির কর্নারে হাঁটা দিলেন তিনি। মনে মনে ভীষণ খুশি হয় মিঠি। কায়নাত কাজিনের দৃষ্টি এড়ালো না তা। বেশ কিছু শাড়ি দেখালেন, কিন্তু পছন্দ হলো না মিঠির। শাড়িগুলো ভীষণ গর্জিয়াস এবং ভারী। এসব শাড়ি অনেকক্ষণ ক্যারি করা যাবে না। কায়নাত কাজিন অবশ্য শাড়ি পরেন না, কবে পরেছেন জানা নেই, তাই আইডিয়াও কম। কি শাড়ি পছন্দ তোমার? জামদানি শাড়ি বের করতে বললেন। একটা ফরেস্ট গ্রিন কালারের শাড়ি মিঠির ভীষণ পছন্দ হয়ে যায়, ওটা প্যাক করতে দিলেন। তুমি কি শাড়ি পরে যেতে চাইছো? কেন জানি নিজের জন্য একটা কিনতে মন চাইল। শাড়ির প্রতি মিঠির আগ্রহ দেখে আরও কয়েকটা ডিজাইনের শাড়ি নিয়ে নিলেন এবং নিজের জন্য একটা ভায়োলেট কালারের শাড়ি চুজ করলেন। শপিং শেষে ডায়মন্ড কর্নারে যান। শাড়ির সাথে মিলিয়ে মিঠিকে খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা নেকলেস কিনে দেন। নিজের জন্য ম্যাচিং করে নিলেন, যাতে মানুষ মনে করেন তারা মা মেয়ে। মামির ভাগ্নির পার্থক্য যেন কেউ না বোঝে। মোটামুটি শাড়ির সাথে মিলিয়ে পেটিকোট ব্লাউজ সেলাই করতে দিলেন। রেডিমেড পেটিকোট ব্লাউজ পেলেও কেমন জানি মন মতো লাগলো না, আর দামি শাড়ির সাথে রেডিমেড ব্লাউজটা যাচ্ছিল না। সময়ও কম, তাই এটাই করলেন। অতঃপর ম্যাচিং করে জুতা থেকে সব কিছু কিনলেন। মিঠিকে খুশি দেখালো। কায়নাত কাজিনের ভালো লাগলো। হঠাৎই মন ভার হয়ে গেল।
মিঠি এমনটা না করলেও পারত। উনি কি কম আদরে রাখতেন? মনের অজান্তেই চোখ জোড়া ছলছল করে উঠল। খেয়াল করলো না মিঠি, গোপনে আড়াল করলেন তিনি। সবটা সময় স্বাভাবিক রইলেন। সন্ধ্যার দিকে রেডি হচ্ছিল সবাই। আহসান সাহেব, আভৃসাম এবং আফওয়ান, পুরুষরা সবাই রেডি। ওদিকে মহিলাদের এখনও রেডি হওয়ার নাম নেই। 10 মিনিট বলে বলে 3 ঘন্টা ধরে মেক আপ করছে, তাও বলছে আরও 10 মিনিট লাগবে। এই 10 মিনিট যে কখন শেষ হবে জানে না কেউ। বাবা ছেলে তিনজনই বসে রয়েছে সোফায়। 10 মিনিট এখনও শেষ হয়নি। কায়নাত কাজিন রুম থেকে বেরিয়ে এসে বললেন, আভৃসাম শোনো। কি মম? আমি ভুলেই গিয়েছিলাম। কি? টেলার্সের কাছে আমাদের পেটিকোট ব্লাউজ দিয়ে এসেছি, প্লিজ ওগুলো দ্রুত এনে দাও। বাবা ছেলে তিনজন তিনজনের দিকে তাকালেন। বিরক্ত হলো আফওয়ান। সেই 10 মিনিট বলে বলে এখনও রেডি হও নাই, এখন আবার বলছো পেটিকোট ব্লাউজের কথা? আরে বাবা, আমিও যে কি। আর বলো না। আচ্ছা, আর 10 মিনিট ওয়েট করো, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আভৃসাম বেরিয়ে যায়, দ্রুত পেটিকোট ব্লাউজ নিয়ে আসে। আর প্রায় 1 ঘন্টা পর আবারও বেরিয়ে আসেন তিনি। আভৃসাম শোনো। বলো মম। টকটকে তাজা দুটো বেলি ফুলের মালা এনে দাও তো। আকাশ থেকে পড়ল বাবা ছেলে তিনজন। ওনার দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। তার মাকে ইহজীবনে শাড়ি পরতে দেখেনি, তাই তাকিয়ে রইল। সেখানে কিনা আবার বেলি ফুলের আবদার। আবদারটা ফেলতে পারল না আভৃসাম, দ্রুত বেরিয়ে যায়। 2টা নয়, বরং একসাথে মায়ের জন্য 2টো বেলি আর 2টো রজনীগন্ধা ফুলের মালা নিয়ে আসে, সাথে টকটকে তাজা 10টি লাল গোলাপ। মায়ের হাতে দিতেই কেমন খুশি হয়ে গেল, যেন স্নিগ্ধ পুষ্পকলি হেসে উঠল। কি সুন্দর, মনোরম, স্নিগ্ধ এবং নিষ্পাপ হাসি তার মায়ের। মুগ্ধ হয় তিনজনেই। বেলি ফুলের মালা পেতেই তার মা বাচ্চাদের মতো খুশি হলো কেন, ভাবতে লাগলো দুইজন। আর নারীদের হাজারো অনুভূতির মধ্যে একটি একটি রজনীগন্ধা কিংবা বেলি ফুলের মালা। তার মা এখনও ইয়াং, বয়সের ছাপ বোঝাই যায় না। তার বাবা শ্যামলা গড়নের হলেও তার মা বেশ সুন্দরী। তারাও মায়ের মতো, মায়ের আদল এবং গায়ের রং পেয়েছে। চলবে। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের এই চ্যানেলের গল্পগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে, এবং যাদের যাদের গল্পগুলো ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে।